আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন আর বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো এখান থেকে সাধারণত কোশ্চেন আসে না, মানে আপনাদের এখন যতটুকু টুকটাক বাকি এগুলো থেকে তেমন একটা কোশ্চেন আসে না। এই কারণে এই জিনিসগুলো আমি ঈদের পরে রাখছি, আর সব ইম্পর্টেন্ট টপিক ইনশাল্লাহ আমরা ঈদের আগে শেষ করছি। আজকে আমরা ঘনজ্যামিতিটা শেষ করব, আগামীকালকে আর পরশু এই 2 দিন আমরা বিন্যাস পড়বো। তাহলে আমি আজকে ক্লাসটা প্রথমে শুরু করি, তারপর হচ্ছে বিন্যাসের ক্লাস কালকে কখন হবে সেটাও জানিয়ে দেবো, আর পরশু দিন তো আপনাদের শিডিউল টাইম অনুসারেই হবে। আর সবাই হচ্ছে যা পড়াইছে এগুলো আমি ঈদের আগে একটা গাইডলাইন ক্লাসও নিয়েছিলাম, ওখানে বলে দিয়েছিলাম কীভাবে পড়া উচিত। যারা শুনছেন তারা আলহামদুলিল্লাহ একটা ভালো অবস্থায় থাকার কথা, আর যারা ওইভাবে শোনেন নাই তারা তো খুব বেশি একটা ভালো অবস্থায় থাকাটা একটু কঠিন। যাক, আল্লাহ ভরসা। তাহলে শুরু করে দেই। আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ভালোই আছি। আচ্ছা, আমরা প্রথমে পড়াবো টাইপ 1। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, এটা তুলনামূলকভাবে আমরা সহজ করে পড়ার চেষ্টা করব, আর এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা একটু কম। আচ্ছা, প্রথমে আসেন টাইপ 1 এর কেস 1, গোলক। আচ্ছা, একটা গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, আপনাকে 2টা সূত্র বাইর করতে বলতে পারে। হয় বলবে গোলকের আয়তন বাইর করতে, অথবা বলবে গোলকের ক্ষেত্রফল বা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে। পৃষ্ঠের ক্ষেত্রফলও বলতে পারে অথবা শুধু ক্ষেত্রফলও বলতে পারে। তাহলে আমরা শিখলাম কি, গোলকের ক্ষেত্রে যদি ব্যাসার্ধ আর হয়, হয় আয়তন বের করতে বলবে অথবা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলবে। আয়তন বের করার সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই আর 4 পাই আর স্কয়ার। তাহলে বিষয়টা দেখেন, আমরা গোলকের ক্ষেত্রে 2টা সূত্র শিখবো, একটা হচ্ছে আয়তনের সূত্র আর একটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। আয়তন হচ্ছে ঘন একক আর ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক। তাহলে এই 2টা সূত্র মনে রাখা কি খুব বেশি কঠিন হবে? আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, আর পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার। এই পর্যন্ত যদি আমরা সূত্র 2টা দেখে থাকি, এবার আসেন এক্সাম্পল নাম্বার 4 এবং 5। প্রথমে আসেন আমি 4 নম্বর এক্সাম্পলটা দেখাচ্ছি। 4 নম্বর কি বলছে একটু দেখি। 4-এ বলা হয়েছে একটা গোলকের ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার ব্যাস। আচ্ছা, আমি বলছি কি, গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তার মানে আপনি যখনই সূত্র অ্যাপ্লাই করবেন আপনার লাগবে কি ব্যাসার্ধ। তাহলে যেহেতু ব্যাস দেয়া আছে, এখান থেকে আমরা ব্যাসার্ধ পাবো কিভাবে? যা দেয়া আছে তারা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে ব্যাসার্ধ পাইলাম কি, r = 5। এবার বলছে ক্ষেত্রফল বের করতে। আমরা জানি কি ক্ষেত্রফল মানে কি, 4 পাই আর স্কয়ার। এখন r এর মান বসাই দিবেন, গান শেষ। তার মানে আপনাকে সরাসরি যদি ব্যাসার্ধ দিত তাহলে তো খুব ইজি, r এর মান 5 দেওয়া থাকতো। ব্যাসার্ধ না দিয়ে যদি কোনো মানে ব্যাস দেয় কোনো সমস্যা নাই। আমরা জানি কি, ব্যাসকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা ব্যাসার্ধ পাবো। শুধু ইম্পর্টেন্ট জিনিস যেটা, ক্ষেত্রফলের একক হবে বর্গ একক আর আয়তনের ক্ষেত্রে একক হবে ঘন একক। এই 2টা জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? ক্ষেত্রফল হলে বর্গ একক আর আয়তন হলে ঘন একক। আমার ধারণা আমরা সবাই 4 নম্বর ম্যাথটাও বুঝছি, যেহেতু সোজা ম্যাথ এই কারণে আমি আপনাদের কাছে ফিডব্যাক নিচ্ছি না, 5 পড়ানোর পরে ফিডব্যাক নেব। 5 কি বলছে দেখেন, 3, 4, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ 3টি গোলক। আচ্ছা, মনে করেন একটা গোলকের ব্যাসার্ধ দেয়া আছে 3, একটা দেয়া আছে 4 আর একটা দেয়া আছে 5। আমি প্রথমে ডিটেলস দেখাচ্ছি, তারপর এটাকে আমি শর্টকাট করে দিচ্ছি। 3, 4 ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি গোলক গলিয়ে 3, 4, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3, 4, 5। আচ্ছা, 3টা ব্যাসার্ধ দেওয়া আছে, কি কি? 3, 4 আর হচ্ছে 5। এই ব্যাসার্ধ বিশিষ্ট 3টা গোলক গলিয়ে একটা গোলক তৈরি করা হয়েছে। আচ্ছা, এই 3টা ব্যাসার্ধ বিশিষ্ট গোলক গলিয়ে একটা গোলক তৈরি করা হয়েছে। এখন বলছে এই যে গোলকটা আমি তৈরি করছি এইটার ব্যাসার্ধ কত? বিষয়টা বুঝেন। আপনারা বলা হয়েছে 3, 4, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এই 3টা গোলকের গলায় আপনি একটা গোলক তৈরি করছেন, এই গোলকটার ব্যাসার্ধ কত? আচ্ছা, আমরা জানি কি গোলকের আয়তন কত, এটা 4/3 পাই আর কিউব। এই গোলকের আয়তন কি হবে? 4/3 পাই আর কিউব। সবগুলোই কি 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। আচ্ছা, তাহলে আপনি যদি এইটারে আলাদাভাবে চিন্তা করেন, এটা হবে কি 4/3 পাই
এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। তাহলে এটা কি লেখা যায় 4/3 পাই 3 কিউব। 4/3 পাই R1 হোল কিউব না, এটার আয়তন। এটার আয়তন কি 4/3 পাই R2 হোল কিউব। এটা কি 4/3 পাই R3 হোল কিউব। বিষয়টা বুঝেন আপনার। এটা হচ্ছে R1 ব্যাসার্ধ যদি হয় তাহলে এটার আয়তন কি হবে 4/3 পাই R1 হোল কিউব। এটা যদি R2 হয় তাহলে কি 4/3 পাই R2 হোল কিউব। এটা যদি R3 হয় 4/3 পাই R3 হোল কিউব। এই হয় না? বিষয়টা কি বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকি এবার আসলে এই ম্যাটার আমরা শর্ট করব কিভাবে। আপনি বিষয়টা একটু চিন্তা করেন এভাবে। এক লাইন আমি অতিরিক্ত লিখতেছি, কিন্তু এমসিকিউতে এক লাইন এটা লিখবেন না। আপনার প্রথম গোলকের আয়তন কি 4/3 পাই R1 হোল কিউব। দ্বিতীয়টা কি 4/3 পাই R2 হোল কিউব। তৃতীয়টা কি 4/3 পাই R3 হোল কিউব। এটা সমান সমান যে গোলকটা হয়েছে এটা কি 4/3 পাই R কিউব। তাহলে আপনি এখান থেকে যদি 4/3 পাই কমন নেন তাহলে কি লেখা যায় R1 হোল কিউব প্লাস R2 হোল কিউব প্লাস R3 হোল কিউব সমান সমান কি 4/3 পাই R কিউব। এই 4/3 পাই 4/3 পাই কাটাকাটি যায়। তাহলে এখন R1 R2 R3 এর মান বসান। 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, এটা সমান সমান কি R কিউব। এতটুকু করলে আসে কত 216। তাহলে বা R কিউব সমান সমান 6 কিউব। তাহলে R ইকুয়ালস টু 6। সবাইকে আমার কথা বুঝছেন? তার মানে বিষয়টা হচ্ছে কি, আপনাকে আমি এখন একটু যদি শর্ট করি এই ম্যাটারে। এই জায়গার গল্পটা হচ্ছে এরকম, এই জায়গার গল্পটা হচ্ছে এরকম। এভাবে চিন্তা করেন, আমি এই একটা গোলক, এই একটা গোলক, এই একটা গোলক, এই তিনটা গোলকের গলে যে গোলকটা পাইলাম এটার কি হবে 4/3 পাই R কিউব। আচ্ছা, এগুলো সবগুলোর সাথে তো 4/3 আছে, তাহলে 4/3 পাই এতটুকু কমন নেওয়ার পর কি লেখা যায় R কিউব প্লাস R2 হোল কিউব প্লাস R3 হোল কিউব। এখন এটা কাটা যায়। তার মানে আপনি চাইলে এটা যদি শর্টকাট সূত্র করেন R ইজ ইকুয়ালস টু রুট ঘনমূল কিউব R1 প্লাস R2 হোল কিউব প্লাস R3 হোল কিউব, এভাবে লিখতে পারেন যদি আপনি এটা শর্ট করেন। অথবা আরো সোজা করে দেই R কিউব সমান সমান R1 হোল কিউব প্লাস R2 হোল কিউব প্লাস R3 হোল কিউব, এইভাবেও করতে পারেন অথবা এই লাইন ধরেও করতে পারেন। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন লেখেন কেস 1 ডান। পুরো বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে লেখেন কেস 1 ডান। আচ্ছা, যারা কেস 1 বুঝছেন এবার আসেন কেস 2। এটা সবচেয়ে সহজ টাইপ কেস 2। এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। কেস 2 হচ্ছে একদম সোজা আলোচনা, কিন্তু এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। কিছুই না, শুধু একটা চার্ট মনে রাখতে হবে।
আচ্ছা ভাইয়া, এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, এখান থেকে পরীক্ষার কোশ্চেন আসতে পারে। গোলকের ক্ষেত্রে আপনি যদি ব্যাস বা ব্যাসার্ধ যা বাড়াবেন, আয়তন তার কিউব আকারে বাড়বে। মানে কি, আপনি যদি ব্যাস বা ব্যাসার্ধ দ্বিগুণ বাড়ান, তাহলে এটার 2 কিউব মানে কি 8, আয়তন বাড়বে তাহলে কি 8 গুণ। যদি আপনি 3 গুণ বাড়ান, তাহলে আয়তন বাড়বে কয় গুণ 27 গুণ। যদি 4 গুণ বাড়ান, তাহলে আয়তন বাড়বে কত গুণ 64 গুণ। তার মানে ব্যাস আর ব্যাসার্ধের সাথে আয়তনের সম্পর্কটা কি, আয়তন সমান কি ব্যাস বা ব্যাসার্ধ হোল কিউব। তাহলে আমরা গোলকের ক্ষেত্রে কি ব্যাস বা ব্যাসার্ধ যতটুকু বাড়াবো, আয়তন তার কিউব আকারে বাড়বে। যদি দ্বিগুণ বাড়াই, তাহলে 8 গুণ বাড়বে, কেন 2 কিউব মানে 8। 3 গুণ বাড়লে 27 গুণ বাড়বে, মানে কি 3 কিউব, দ্যাট মিনস হচ্ছে 27। 4 গুণ বাড়লে 64 গুণ বাড়বে, কেন 4 কিউব, দ্যাট মিনস হচ্ছে কি 64। তাহলে আমরা গোলকের ক্ষেত্রে কি শিখলাম, ব্যাস বা ব্যাসার্ধ আমরা যতটুকু বাড়াবো, আয়তন তার কিউব আকারে বাড়বে। সবাইকে আমার কাছে এই কতটুকু কথা বুঝছেন? এতটুকু কথা যদি বুঝে থাকেন, এক্সাম্পল নাম্বার 6, 7, 8 তিনটাই পারবেন। 6, 7, 8 সবাই শীটের 6, 7, 8 এক্সাম্পলটা দেখেন। 9 নম্বরটার পাশে বি কেয়ারফুল লেখেন। এটার জন্য একটা নতুন সূত্র শিখতে হবে। 9 নম্বর প্রশ্নটা আসলে অনেকেই পরীক্ষায় ভুল করবেন। তাহলে আমরা শিখলাম কি, গোলকের ক্ষেত্রে ব্যাস বা ব্যাসার্ধ আমরা যতটুকু বাড়াবো, আয়তন তার কিউব আকারে বাড়বে। গোলকের ক্ষেত্রে ব্যাস বা ব্যাসার্ধ আমরা যতটুকু বাড়াবো, আয়তন তার কিউব আকারে বাড়বে। এই বন্ধুকে আমরা সবাই বুঝছি? আচ্ছা, বুঝছি। এইবার আমরা একটা নতুন সূত্র শিখবো। সূত্রটা একটু লিখে নাম, তারপর আমি বুঝাইতেছি। আচ্ছা, এই সূত্রটা অনেকের কাছে একটু কঠিন মনে হইতে পারে। আপনি সূত্র বাদ দিয়ে অঙ্কটা করতে পারেন। কিভাবে আমরা একটু দেখি। অঙ্ক নম্বর 9, এটার পাশে সবাই একটু বি কেয়ারফুল লেখেন। লিখছেন? 9 নম্বরে বলছে কি, দুইটা গোলকের আয়তনের অনুপাত 8:27। দুইটা গোলকের আয়তনের অনুপাত, কিসের অনুপাত বলছে? আয়তনের। আচ্ছা, বাইর করতে বলছে কি, ক্ষেত্রফলের অনুপাত। বাইর করতে বলছে কিসের অনুপাত? ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, আমরা একটু সূত্রে আসি ভাইয়া। আপনি যখন গোলকের আয়তন শিখছিলেন, আয়তনের সূত্র কি ছিল? 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। আর যখন ক্ষেত্রফল শিখছিলেন, তখন ছিল কি 4 পাই আর স্কোয়ার। তার মানে আয়তনের সময় আমরা কি পাইছিলাম? ব্যাস বা ব্যাসার্ধের সাথে আয়তনের সম্পর্ক কি? ব্যাস বা ব্যাসার্ধের সাথে আয়তনের সম্পর্ক ছিল কিউব। কিউব ছিল না? তার মানে আয়তন হচ্ছে কি n1 হোল কিউব ইস টু n2 হোল কিউব। তাহলে আপনি এই 8:27 এটাকে কি লিখতে পারেন? n1 হোল কিউব ইস টু n2 হোল কিউব। কারণ আয়তনের সময় আমরা শিখছি কি, এটা হবে কিউব, কারণ এই জায়গায় আর কিউব। আর ক্ষেত্রফলের সময় হবে স্কোয়ার। এটা কি মনে রাখা যাবে না? আপনি সূত্র বাদ দেন, আপনি এভাবে চিন্তা করেন, আয়তনের সময় হবে কিউব, ক্ষেত্রফলের সময় হবে কি স্কোয়ার। তাহলে n1 হোল কিউব সমান কি n2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি 8:27। তাহলে বা n1 ইস টু n2 সমান কি হবে 2:3 না? 8:27 কি লেখা যায়? 2 কিউব ইস টু 3 কিউব। তাহলে n1 ইস টু n2 সমান কি 2:3। আমার কথা কি সবাই বুঝতেছেন? আমার আয়তনের সময় হচ্ছে, মনে রাখবো কি, যেহেতু এখানে কিউব আছে, তার মানে কি n1 হোল কিউব, যদি দুইটা চিন্তা করি, n1 হোল কিউব ইস টু n2 হোল কিউব। আর ক্ষেত্রফলের সময় যেহেতু স্কোয়ার আছে, দুইটা চিন্তা করলে n1 স্কোয়ার ইস টু n2 স্কোয়ার। তাহলে আপনারা 9 নম্বর কোশ্চেনে বলছে কি, দুইটা গোলকের আয়তনের অনুপাত 8:27। তার মানে কি n1 হোল কিউব ইস টু n2 হোল কিউব সমান দেওয়া আছে কত 8:27। তাহলে এখান থেকে আমরা n1 ইস টু n2 পাইলাম কত 2:3। চাইছে কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি n1 স্কোয়ার ইস টু n2 স্কোয়ার না? তাহলে কি উভয় পক্ষের স্কোয়ার করে দেন, তার মানে কি 4:9। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন ভালো, না বুঝে থাকলে একটু মনোযোগ দিয়ে বোঝেন। আপনারা বলা হয়েছে কি ভাই, দেখেন বলা হয়েছে আয়তনের সময় হচ্ছে n1 ইস টু n2। যদি কিছু না বলেন তাহলে সূত্রটা মুখস্থ করতে হবে।
যে দুইটা গোলকের আয়তনের অনুপাত n1 হোল কিউব ইস টু n2 হোল কিউব বলে ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে n1 স্কয়ার ইস টু n2 স্কয়ার। মুখস্থ করতে বললে তো আমার এত কিছু বলারই দরকার নাই, কিন্তু আমি চাচ্ছি আপনারা এটা মুখস্থ না করে কি করবেন, আয়তনের সময় হচ্ছে কি n1 হোল কিউব ইস টু n2 হোল কিউব, কিভাবে বুঝবেন, এই যে কিউব, ক্ষেত্রফলের সময় কি স্কয়ার, তার মানে n1 স্কয়ার ইস টু n2 স্কয়ার। 9 নম্বর কোশ্চেনে কি বলছে, আয়তনের অনুপাত বলছে 8 ইস টু 27, তার মানে কি n1 হোল কিউব ইস টু n2 হোল কিউব দেওয়া আছে, এখান থেকে আপনি n1 ইস টু n2 বের করছেন। এবার চাইছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি n1 স্কয়ার ইস টু n2 স্কয়ার। সবাইকে আমার কথা বুঝছেন? যারা বুঝছেন তাদের আর এই সূত্রটা মুখস্থ করা লাগবে না, আর যারা বোঝেন নাই তারা করবেন কি, আয়তনের অনুপাত n1 ইস টু n2 হোল কিউব বলে ক্ষেত্রফলের অনুপাত হবে n1 স্কয়ার ইস টু n2 স্কয়ার। সবাই যদি পুরো সবকিছু বুঝে থাকেন লেখেন টাইপ 1 ফুল ডান, টাইপ 1 ফুল ডান। সবাই যদি সবকিছু বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 1 ফুল ডান। আচ্ছা, এবার আসেন টাইপ 2, এটা সহজ আলোচনা। টাইপ 2 এটা খুবই সহজ আলোচনা। টাইপ 2 এটা খুবই সহজ আলোচনা, আমি সূত্র লিখে দিচ্ছি। খুব মনোযোগ সহকারে একটা এক্সাম্পল বোঝেন, তাহলে হচ্ছে টাইপ 2 পুরোটাই পারবেন। আমি এই টাইপ 2 তে যে সূত্রটা লিখছি, সূত্রটা কি চৌবাচ্চার আয়তন সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতাও বলতে পারে, এই উচ্চতারে গভীরতাও বলতে পারে, উচ্চতাও বলতে পারে গভীরতাও বলতে পারে। এটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে এই দুইটার ডাটা মনে রাখবেন সবাই। 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার, এটা আমরা সবাই জানি। 1 ঘনমিটার সমান সমান হচ্ছে 1000 লিটার। দুইটা ডাটা আমরা মনে রাখলাম, 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার, 1 ঘনমিটার সমান সমান হচ্ছে 1000 লিটার। 4 নম্বর ম্যাথটা খুব মনোযোগ সহকারে শুনবেন, একটা ম্যাথ পড়লে আপনি টাইপ 2 এর সবগুলো ম্যাথ পারবেন। আচ্ছা, কি বলছে 4-এ, একটা চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার, আর গভীরতা হচ্ছে 40 সেন্টিমিটার, গভীরতা হচ্ছে 40 সেন্টিমিটার। এইবার আপনারা বলছেন চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা কত লিটার। এইবার এটা বলতে পারে চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করতে কত লিটার পানির প্রয়োজন হবে, এটা বলতে পারে এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে। এই চৌবাচ্চায় যাই বলুক, আপনার গল্প হচ্ছে চৌবাচ্চার আয়তনটা বের করা। আচ্ছা, এখন একটু মনোযোগ সহকারে দেখেন, আপনি যখন দৈর্ঘ্য প্রস্থ আর গভীরতা দেওয়া থাকবে, আপনার তিনোটার একক একই একক হওয়া লাগবে। মানে যদি দৈর্ঘ্য মিটার হয়, প্রস্থ মিটার হইতে হবে, গভীরতা মিটার হইতে হবে। মানে তিনোটা হয় মিটার হবে, নাইলে তিনোটা সেন্টিমিটার হবে, মানে একই জিনিস হবে। দেখেন, দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, প্রস্থ দেওয়া আছে 5 মিটার, গভীরতা দেওয়া আছে 40 সেন্টিমিটার।
আমরা গভীরতা 40 সেন্টিমিটার দ্বারা মিটারে চেঞ্জ করব। এখন যে কোনো একজন তো প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমরা গভীরতাটা সেন্টিমিটার রেখা দৈর্ঘ্য আর প্রস্থটারে তো সেন্টিমিটারে নিতে পারতাম না। আমাদের অলওয়েজ টার্গেট থাকবে আমরা দৈর্ঘ্য প্রস্থ গভীরতা এগুলার সবসময় মিটার বানাবো। প্রশ্ন হচ্ছে কেন, সেটার উত্তরটা দেয়। চৌবাচ্চার আয়তন সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত 10, প্রস্থ কত 5, আচ্ছা গভীরতা কত 40 সেন্টিমিটার। এখন 40 সেন্টিমিটারে যদি আমরা মিটারে নিতে চাই, 40 সেন্টিমিটারে যদি আমরা মিটারে নিতে চাই, আমরা জানি কি 100 সেন্টিমিটার সমান কি 1 মিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান কি 1/100 মিটার। আর 40 সেন্টিমিটার সমান কি, হ্যাঁ আসতেছি আমি, জাস্ট 1 মিনিট। 40 সেন্টিমিটার সমান কি 40/100। আমার কথা কি সবাই বুঝছেন? আপনি যদি মিটারে সেন্টিমিটারে নিতেন, মানে বড় থেকে যদি ছোটতে যাইতেন, মিটারের থেকে ছোট কি সেন্টিমিটার, তখন দেবো গুণ। আর সেন্টিমিটার থেকে বড় কি মিটার, তখন দেবো ভাগ। তার মানে আপনি যদি মিটারে সেন্টিমিটারে কনভার্ট করতেন, তাহলে বড় দিয়ে আমরা কি ছোটতে যাচ্ছি, তখন 10-এর সাথে আমরা 100 গুণ করতাম। আর যখন সেন্টিমিটার থেকে মিটারে যাবো নাকি ছোট থেকে বড় যাব, মানে বড় থেকে ছোট, আপনি যদি বড় থেকে ছোটতে যান তাহলে গুণ, আর ছোট থেকে বড়তে গেলে হচ্ছে ভাগ। মনে থাকবে? তাহলে গভীরতা হচ্ছে সেন্টিমিটার, এখান থেকে আমরা মিটারে যাচ্ছি। যদি কেউ কম বোঝেন তো এরকম করে বের করবেন 100 সেন্টিমিটার সমান কি 1 মিটার, 1 সেন্টিমিটার কত 40 সেন্টিমিটার কত। কিন্তু পরীক্ষায় গিয়ে এত টাইম আছে। তাহলে আমরা কি শিখলাম, গভীরতা সেন্টিমিটার, এখান থেকে যদি আমরা মিটারে নিচ্ছি তার মানে কি ছোট দিয়ে বড়তে গেছি, ছোট দিয়ে বড়তে গেলে কি ভাগ করবো, করলাম। এখন এই জায়গায় কাটাকাটি করলে কি 0 0 কাটা যায়, এই 0 কাটা যায়, 20 ঘনমিটার। বিষয়টা দেখেন ভাইয়া, আমার আয়তন বাড়িছে কি 20 ঘনমিটার, এটাও মিটার এটাও মিটার এটাও মিটার, 3টা মিটারে গুণ করলে ঘনমিটার। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন আপনার ঘনমিটারে নিতে বলছি, মানে মিটারে নিতে বলছি, কারণ আপনি জানেন কি 1 ঘনমিটার সমান হচ্ছে কি 1000 লিটার। এখন আপনার অ্যান্সার তো লিটারে চাচ্ছে, যেহেতু লিটারে চাচ্ছে এর জন্য আমরা এই ধরনের ম্যাথ যাই আসুক সবগুলোর মিটারে নেব। যদি কোনো ডাটা সেন্টিমিটার থাকে তাহলে মিটারে কনভার্ট করবো। তাহলে লাভটা কি 20 ঘনমিটার। এখন 20 ঘনমিটারে যদি আপনি লিটারে নেন, 1 ঘনমিটার থেকে আমরা এবার 1 ঘনমিটার জানি কি 1000 লিটার, তাহলে 20 ইন্টু 1000 করলে কি লিটার পাইলাম। তার মানে কি এত লিটার। সবাইকে আমার কথা বুঝছেন? সবাইকে আমার কথা বুঝছেন? সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমরা কেন মানে মিটারে নিলাম, কারণ আমরা 1 ঘনমিটার সমান সমান জানি কি 1000 লিটার। কারণ এটারে আপনি যদি ঘন সেন্টিমিটার বানাইতেন, সাপোজ এইটা সেন্টিমিটার এটাও সেন্টিমিটার সেন্টিমিটার, এই সেন্টিমিটারে ঘন সেন্টিমিটারে আবার কি আপনার ঘনমিটারে নেওয়া লাগতো, নিয়ে এইবার আবার তারা আপনি লিটারে কনভার্ট করতে হতো, মানে ম্যাথ অনেক পেঁচে যেত। তাহলে এই ধরনের ম্যাথ করা সোজা বাংলা কি, আপনার যতগুলা ডাটা দেশ সব আমি মিটারে নিলাম। এবার যা পাবো সেই ঘনমিটারের সাথে 1000 গুণ করব, গুণ করলে লিটার পেয়ে যাবো। সবাই কি আমার কথা বুঝছে? যদি বুঝে থাকেন লেখেন টাইপ 2 ডান। আমি এসে আরেকবার রিভিউ দিতেছি, টাইপ 2 এর ডান হলে একটু ডান লিখতে থাকেন, আমি তোমার মার ইনসুলিনটা দিয়ে আসি। সবাই একটু যদি ডান হয়ে যায় তাহলে ডান লেখেন, তাহলে আর রিভিউ দেবো না। আর যদি ডান না হয় তাহলে লেখেন নট ডান, তাহলে একটা রিভিউ দেবো এসে।
আচ্ছা, বিষয়টা সামারি করে দিচ্ছি। যখনই টাইপ টুর কোনো ম্যাথ আসবে সবগুলো ডাটারে মিটার বানাবেন, একদম ফিক্সড মিটার, এর বাইরে কোনো কথা নাই। যদি কোনোটা মিটার না থাকে সেটা আমি মিটার বানিয়ে নেবো। কেন? তাহলে আমি তিনোটা ডাটা যদি মিটার হয় তাহলে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে ঘনমিটার। আমরা জানি কি 1 ঘনমিটার সমান হচ্ছে 1000 লিটার। তখন যে ঘনমিটারে যেই ডাটাটা পাবেন এর সাথে 1000 গুণ করে দিলেই আপনার অ্যান্সার হয়ে যাবে। তার মানে সামারি হচ্ছে কি, আমাদের যতগুলো ডাটা থাকবে সবগুলো আমরা মিটারে নেবো, কোনোটা যদি মিটারে না থাকে সেটারে আমরা মিটারে কনভার্ট করে নেবো। নেওয়ার পর আয়তন যা বাইরে হইবে এর সাথে 1000 গুণ করলেই আপনি লিটার পেয়ে যাবেন। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে আমাদের টাইপ 2 শেষ। টাইপ 3টা পড়ানোর আগে আমি টাইপ 4টা পড়াবো। টাইপ 4 হচ্ছে থিওরি, একদম সহজ। আমি একটা চার্ট লিখতেছি, শুধু চার্টটা একটু মনে রাখলেই টাইপ 4 শেষ। আচ্ছা ভাই, ঘনবস্তু ও ঘনকের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো মনে রাখলে আপনারা যে কোনো প্রশ্নে অ্যান্সার করতে পারবেন। ঘনবস্তু বা ঘনক, প্রথম হচ্ছে এটা কয় মাত্রিক? ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক মানে হচ্ছে যদি 3টা মাত্রা থাকে। একমাত্রিক মানে হচ্ছে যদি একটা মাত্রা থাকে। একমাত্রিক মানে যদি একটা মাত্রা থাকে। একমাত্রিক মানে এক, মাত্রা কয়টা? একটা। দ্বিমাত্রিক মানে হচ্ছে যদি 2টা মাত্রা থাকে। আর ত্রিমাত্রিক মানে হচ্ছে, ত্রি মানে হচ্ছে কি 3। ত্রিমাত্রিক মানে যদি 3টা মাত্রা থাকে। তাহলে আমরা শিখলাম কি, ঘনবস্তু ঘনকের ক্ষেত্রে কয় মাত্রিক যদি বলে তাহলে এটা হচ্ছে কি ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক কি, মাত্রা হচ্ছে 3টা। ত্রিমাত্রিক মানে কি, মাত্রা হচ্ছে 3টা। আচ্ছা, 3টা মাত্রা থাকলে কি কি থাকবে? দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। উচ্চতা আরেকটা বাংলা হচ্ছে বেদ। যখনই আপনার কোনো কিছু ত্রিমাত্রিক হবে মানে 3 ডাইমেনশনাল, তখন কি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই থাকবে। প্রস্থ, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। উচ্চতার আরেকটা নাম হচ্ছে কি বেদ। উচ্চতার আরেকটা নাম হচ্ছে কি বেদ। তার মানে কয় মাত্রিক বললে ত্রিমাত্রিক, মানে কি মাত্রা হচ্ছে 3টা। কি কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, বেদ বা উচ্চতা আছে। আচ্ছা, তলের মাত্রা কয়টা? মোট 6টা মাত্রা। তলের মাত্রা হচ্ছে 6টা, আর প্রত্যেকটা তলের সমকোণ হচ্ছে 4টা। তাহলে তলের মাত্রা যদি হয় 6টা আর প্রতিটা তলে যদি সমকোণ থাকে 4টা, তাহলে মোট সমকোণ আছে কয়টা? 24টা না? প্রতিটা তলে যদি আপনার 4টা সমকোণ থাকে আর যদি তল থাকে মোট 6টা, তাহলে মোট সমকোণ থাকবে কয়টা? 24টা। তাহলে ঘনবস্তু বা ঘনক যাই বলুক, এটা কয় মাত্রিক? ত্রিমাত্রিক। কি কি? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা বা বেদ থাকবে। ত্রিমাত্রিক মানে মাত্রা 3টা। তলের মাত্রা কয়টা? ঘনবস্তু বা ঘনক বলুক 6টা। প্রতি তলে সমকোণ কয়টা? 4টা। তাহলে মোট সমকোণের সংখ্যা কয়টা? 24টা। এটা যদি মনে রাখতে পারেন, কোনো কিছু আর আলাদাভাবে মুখস্থ করা লাগবে না। তাহলে আমাদের টাইপ 4 শেষ। এই ধরনের কোশ্চেনই আসবে যে ঘনবস্তুর ক্ষেত্রে কয় মাত্রিক, তারপর হচ্ছে ঘনকের ক্ষেত্রে কি আছে, ঘনবস্তুতে মোট সমকোণের সংখ্যা কয়টা, বা হচ্ছে ঘনকের তলের মাত্রা কয়টা। এই ধরনের কোশ্চেন যাই আসুক আমরা কি অ্যান্সার করতে পারবো? যদি পারি সবাই একটু লেখেন টাইপ 4 ডান। একটু সবাই লেখেন তো টাইপ 4 ডান।
আচ্ছা, এবার আসেন টাইপ 3। টাইপ 3টা একটু ইম্পর্টেন্ট টাইপ, এখান থেকে পরীক্ষার কোশ্চেন আসতে পারে, বিশেষ করে কেস 1। টাইপ 3তে দুইটা আলোচনা, একটা হচ্ছে কেস 1 আর একটা হচ্ছে কেস 2। কেস 2টা ইম্পর্টেন্ট না, কিন্তু কেস 1টা ইম্পর্টেন্ট। কেস 1টা পরীক্ষা আসতে পারে। সূত্র হচ্ছে 4টা, সবাই কথাগুলো আমার খুব মনোযোগ সহকারে শুনেন। এ একক বাহু বিশিষ্ট বা এ একক ধার বিশিষ্ট, এই এর নাম কি? বাহু বলা যেতে পারে, ধারও বলতে পারে। বাহু বলুক বা ধার বলুক, গল্প একই। এর পরিচয় কি? এটা বাহু বলতে পারে, ধারও বলতে পারে। তার মানে কি, এ একক বাহু বিশিষ্ট কিংবা এ একক ধার বিশিষ্ট ঘনকের 4টা ফর্মুলা সবাইকে জানতে হবে। এই ঘনক থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসতে পারে। আমি আবারও বলতেছি, টাইপ 3-র কেস 1টা ইম্পর্টেন্ট, কেস 2টা ইম্পর্টেন্ট না। কেস 1টা সবাই খুব মনোযোগ সহকারে শোনেন। তার মানে এ একক বাহু বলতে পারে বা একক ধার বলতে পারে। এরূপ ক্ষেত্রে ঘনকের কর্ণের দৈর্ঘ্য জানতে হবে, আয়তন জানতে হবে, একটা তলের ক্ষেত্রফল জানতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল জানতে হবে। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a, আয়তন হচ্ছে a কিউব, একটা তলের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। আপনি শিখছেন কি ঘনকের তল কত? 6টা না? তাহলে সবগুলো তল মানে সমগ্র তলের ক্ষেত্রফল হবে কি? 6a স্কয়ার। তাহলে আমরা বিষয়টা কিভাবে মনে রাখলাম? এ একক বাহু বিশিষ্ট বা এ একক ধার বিশিষ্ট ঘনকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 × a, আয়তন হচ্ছে a কিউব, একটা তলের ক্ষেত্রফল যদি a স্কয়ার হয়। আপনি একটু আগে শিখছেন কি ঘনকের মোট তল কটা? 6টা না? তাহলে সমগ্র তল মানে কি সবগুলো তল যদি একসাথে নেন, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত? 6a স্কয়ার। আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে একক, আয়তন অলওয়েজ ঘন একক, এটা তো আমি শিখাইলামই। ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক। এগুলো কি শিখানো হয়েছে না একটু আগে? তাহলে একবার একটু আমার সাথে রিপিট করেন, সূত্রগুলো পারলে কেস 1 কিছুই না। আমরা কি শিখলাম? এ একক বাহু বিশিষ্ট বলতে পারে বা একক ধার বিশিষ্ট বলতে পারে। এরূপ ক্ষেত্রে আমার ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি বলে, √3 × a একক, আয়তন যদি বলে তাহলে a কিউব ঘন একক, একটা তলের ক্ষেত্রফল যদি বলে তাহলে হচ্ছে বর্গ a স্কয়ার বর্গ একক, আর সমগ্র তলের যদি ক্ষেত্রফল বলে তাহলে 6a স্কয়ার বর্গ একক। কারণ আমরা ঘনকের ক্ষেত্রে জানি কি টোটাল তল হচ্ছে 6টা, তাহলে একটা তলের a স্কয়ার হলে 6টা তলের বাহার। 6টা তল মানে কি সমগ্র তল, সমগ্র তলে হবে কি 6a স্কয়ার। এই সূত্রটা যদি মনে রাখতে পারেন গল্প খুবই ইজি। যেমন এক্সাম্পল নাম্বার হচ্ছে 4। 4 নম্বর এক্সাম্পলটা একটু দেখি সবাই। 4-এ কি বলছে দেখেন তো, একটা ঘনকের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। আমি বলছি কি ধারও বলতে পারে, বাহু বলতে পারে। তাহলে এ দেয়া আছে কত? 5। আচ্ছা, একটা ঘনকের দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয় তাহলে উহার আয়তন কত? চাইছে কি আয়তন। বিষয়টা একটু দেখেন, একটা ঘনকের দৈর্ঘ্য বলছে 5 সেন্টিমিটার হলে উহার আয়তন কত। তাহলে একটা ঘনকের দৈর্ঘ্য মানে এর মান দেয়া আছে কত? 5। চাইছে কি আয়তন। আয়তন মানে কি a কিউব ঘন একক। তাহলে এখন মানটা বসা দেন, এর মান কত? 5। তার মানে কি 125 ঘন একক। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে বলা হয়েছে কি একটা ঘনকের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে উহার আয়তন কত। আপনি জানেন কি ঘনকের ধার বলুক বা বাহু বলুক, তাহলে এর মান হচ্ছে আমার 5। আয়তন মানে কি a কিউব চাইছে, এখন এর মান বসায় দেন, গল্প শেষ। যদি বলা হয়তো একটা ঘনকের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে উহার সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল এটা তাহলে আপনি কি করতেন? আপনি জানেন কি সমগ্র তলের ক্ষেত্রফল কি 6a স্কয়ার বর্গ একক। তার মানে কি 6 × a মানে কত? 5 স্কয়ার, 5 5 25, তাহলে 6 × 25 মানে কত? 150 বর্গ একক। তাহলে আপনাদের পরীক্ষায় যদি আয়তন বের করতে বলে তাহলে হবে a কিউব, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বললে হবে 6a স্কয়ার, যদি একটা তলের ক্ষেত্রফল বের করতে বলতো তাহলে তো a স্কয়ার, যদি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলতো তাহলে তো √3 × a। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন তো এক্সাম্পল 4 ডান। কারণ এইটা বুঝলে আপনি ফর্মুলা রিলেটেড কোনো কোশ্চেন আসলে পারবেন। যদি ফর্মুলা রিলেটেড কোনো কোশ্চেন দেয় তাহলে আপনি এটা অবশ্যই অ্যান্সার করতে পারবেন যদি এটা বুঝে থাকেন। একটু ফিডব্যাক দেন তো, এটা বুঝছেন নাকি?
আচ্ছা, 4 যদি বুঝে থাকেন, এবার আসেন অঙ্ক নাম্বার 7। 4 বুঝলে আপনি 7ও পারবেন। 7 নম্বর কি বলছে একটু দেখি। আচ্ছা, তার আগে একটু বলে দেই, আপনাদের বিন্যাসের প্রথম ক্লাস হবে আগামীকাল সন্ধ্যা 6:45। আগামীকাল 6:45 বিন্যাসের ক্লাস হবে। বিন্যাসের 2টা ক্লাস লাগবে। সাধারণত বিন্যাস থেকে কোশ্চেন আসে না, আমরা সহজ করে বিন্যাসটা পড়ার চেষ্টা করব। সন্ধ্যা 6:45 আপনাদের বিন্যাসের ক্লাস হবে কালকে। আমি লেকচার শিটটা রাতে দিয়ে দেবো। আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 7। 7 নম্বর কি বলছে দেখেন, একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার। একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার। আচ্ছা, আপনি জানেন কি ভাইয়া, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল কি একই কথা না? সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল কি একই কথা না? তার মানে কি 6a², এটা সমান দেওয়া আছে কত? 48। তাহলে আপনি এখান থেকে এর মান বাইর করলাম। আচ্ছা, এবার চাইছি কি, যদি বলা হয় তো ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত বা ধার কত, তাহলে এ যা বাইর হয়েছে সেটাই আমার অ্যান্সার। আমি আবারও রিপিট করতেছি, বলা হয়েছে একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার। তাহলে আমরা শিখছি কি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কি 6a²। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল তো একই কথা। তাহলে এটাতে আমরা কি লিখতে পারি, 6a², এটা সমান কত? 48। এখান থেকে আমরা এর মান বাইর করলাম 2√2। এটা কিভাবে মান বের করতে হবে আমি সূচকের ক্লাসে শিখাইছি, সুতরাং আমি আর রিপিট করতেছি না। এর মান বের করলাম। এখন আপনারা যদি বলা হয় এই ঘনকের বাহুর দৈর্ঘ্য কত বা ধার কত, তাহলে অ্যান্সার হচ্ছে 2√2। কিন্তু আপনার দ্বারা চাইছে কি, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? আপনি কর্ণের দৈর্ঘ্য জানেন কি? কর্ণের দৈর্ঘ্য সমান কি √3 × a। এখন এই জায়গায় এর মান বসাই দিবেন, গল্প শেষ। তার মানে এই ধরনের পরীক্ষায় যদি প্রশ্ন আসে, ভয় পাওয়ার কিছুই নাই। আপনার গল্প তো একই। আপনি কি জানেন, সমগ্র তলের ক্ষেত্রফল বা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি 6a²। এখান থেকে আপনি এ বের করলে, যদি বাহুর দৈর্ঘ্য চাইতো তাহলে অ্যান্সার তো এটাই। আর যদি বাহুর দৈর্ঘ্য না চাই, কর্ণের দৈর্ঘ্য চায়, কর্ণের দৈর্ঘ্য মানে কি √3 × a। এখন মানটা বসাই দিলে গান শেষ। সবাই কি এক্সাম্পল 7 বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 7 ডান। যদি এটা বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 7 ডান। এক্সাম্পলটা, একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। বস্তুটির আয়তন 343 ঘনসেন্টিমিটার হলে তার একটি তলের ক্ষেত্রফল কত? সবাই একটা নোট লিখে রাখেন। ঘনকের ডেফিনেশন হচ্ছে, যদি কোনো একটা ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটা যদি পরস্পর সমান হয় তখন আমরা তার ঘনক বলবো। তাহলে ঘনকের ডেফিনেশন শিখলাম কি, কোনো একটা ঘনবস্তুর ক্ষেত্রে যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা পরস্পর সমান হয় তাহলে আমরা তার কি বলি, ঘনক। তাহলে বলছে কি, একটা ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, তার মানে এটা কেমন ঘনবস্তু? এটা ঘনক। এই যে ঘনবস্তুর বলা হয়েছে কি 10 নম্বর কোশ্চেন, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, তার মানে কি এটা একটা ঘনক। আচ্ছা, ঘনকের আয়তন, বস্তুটির আয়তন 343, তার মানে 343 মানে কি a³ সমান কত? 343, বা a³ = 7³। তাহলে এর মান কত? 7। এই বন্ধু কি সবাই বুঝছেন? আপনি এই জিনিসটা শিখে রাখবেন যে যদি কোনো একটা ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হয় তখন আমরা তারা বলি ঘনক। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি a³। তাহলে a³ সমান দেওয়া আছে 343, এখান থেকে এ বাইর করলেন 7। বলা হয়েছে একটা তলের ক্ষেত্রফল কত? আপনি জানেন কি, ঘনকের একটা তলের ক্ষেত্রফল মানে কি a², তার মানে 7² দ্যাট মিন্স হচ্ছে 49। আমার কথা কি বোঝেন নাই? আপনারা সরাসরি ঘনক না বললে বলছে একটা ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি সমান হয় তাহলে আমরা শিখছি কি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি সমান হয় কোনো একটা ঘনবস্তু, তাহলে আমরা বলবো কি, ঘনক। আচ্ছা, তাহলে বললাম ঘনক। তাহলে a³ সমান দেওয়া আছে কত? 343। তাহলে এর মান পাইলাম কত? 7। তাহলে আলটিমেটলি এখন চাইছি কি আপনার কাছে, একটা তলের ক্ষেত্রফল। একটা তলের ক্ষেত্রফল মানে কি a², বসাই দেবো, গল্প শেষ। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন কেস 1 ডান। এখন আমি যে কেসটা পড়াবো এটা পরীক্ষা সাধারণত আসে না, আর যদি আসেও কখনো প্রথমে করবেন না, কারণ এটা করতে একটু সময় লাগবে। কেস 2 যদি পরীক্ষায় আসে
যদি 13 নম্বর ম্যাথ আসে তাহলে তো ইজিলি পারবেন, কিন্তু 14 নম্বর ম্যাথটা আমি করাই দিতেছি। 13 তো সরাসরি ফর্মুলা, 14 নম্বর ম্যাথটা আমি করাই দিতেছি। যদি এই টাইপের ম্যাথ আসে পারলেও কখনো পরীক্ষা আগে করবেন না, কারণ এই ধরনের ম্যাথগুলো করতে অনেক বেশি সময় লাগবে, এত সময় প্রথমে ব্যয় করা যাবে না। আচ্ছা, এবার আসেন কেস টু। কেস টু হচ্ছে আয়তকার ঘনবস্তু। আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে আপনাকে মোট 4টা সূত্র শিখতে হবে। একটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র, একটা হচ্ছে আয়তনের সূত্র, একটা হচ্ছে একটি তলের ক্ষেত্রফল, আর একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সাধারণত কেস টু থেকে কোশ্চেন আসে না, তারপরে যদি আসে সেক্ষেত্রে আপনাকে সূত্র জানতে হবে, তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবেন না। একটা আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে a, b, c হলে কর্ণের দৈর্ঘ্য, আয়তন, একটা তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সবগুলো সূত্র জানতে হবে। 13 নম্বর অঙ্কটা একদম ইজি, 14 নম্বরটা পেছানো। এটা যদি পরীক্ষায় প্রথমে আসে অবশ্যই এই টাইপের অঙ্ক আসলে পরে করবেন। 14 নম্বর ম্যাথটা একটু দেখেন, তাহলে পুরো বিষয়টা বুঝে যাবেন। একটা আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল হচ্ছে 2368 বর্গ সেন্টিমিটার। ওহার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার অনুপাত 6:5:4। আমি আপনারা শিখেছিলাম কি অনুপাতের ক্লাসে, যখনই এরকম কোন একটা অনুপাত আসবে আমরা সবগুলোর সাথে কি x লিখবো না? তাহলে আমার দৈর্ঘ্য হচ্ছে 6x, প্রস্থ হচ্ছে আমার 5x, উচ্চতা হচ্ছে 4x। এই না, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা 6:5:4, মানে কি 6x ইস্টু 5x ইস্টু 4x। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 6x, প্রস্থ হচ্ছে 5x, উচ্চতা হচ্ছে 4x। আচ্ছা, পাইলাম। এইবার আপনারা বলছে কি এগুলোর ভ্যালু বের করতে। পরীক্ষা আপনার কোনোদিনই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা বের করতে দেওয়ার কথা না, যে কোনো একটা বের করতে দিতে পারে। যাই বের করতে দেখ, আপনার তো প্রথমে x এর মান বের করতে হবে। কেমনে বের করবেন? বলা হয়েছে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল হচ্ছে এত। আমরা জানি কি আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র কি 2 * AB + BC + CA। আচ্ছা, AB + BC + CA মানে কি? A যদি হয় দৈর্ঘ্য, B যদি হয় প্রস্থ, আর C যদি হয় উচ্চতা। তার মানে AB মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এটা সমান দেওয়া আছে 2368। 2 * AB + BC + CA। ABC মানে কি একবার AB, A আর B, একবার B আর C, আরেকবার হচ্ছে C আর A। কথা কি বুঝাইতে পারছি? তার মানে কি দৈর্ঘ্যের সাথে একবার প্রস্থ গুণ, প্রস্থের সাথে একবার উচ্চতা গুণ, আরেকবার কি দৈর্ঘ্যের সাথে উচ্চতা গুণ। তাহলে এটারে যদি পুরোটা ক্যালকুলেট করি আমরা ফাইনালি x এর মান পাই 4। x এর মান পাই কি 4। এখন আপনি প্রত্যেকটা জায়গায় x এর মান বসায় দেন, তাইলে আপনার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা চলে আসবে। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে দৈর্ঘ্য 24, প্রস্থ 20, উচ্চতা হচ্ছে 16। এত বড় ম্যাথ প্রিলিতে দেওয়া উচিত না। যদি কোনো কারণে দেয় 14 নম্বর, আমি নিয়মটা শিখিয়ে দিলাম, কিছুই না, দৈর্ঘ্য 6x, প্রস্থ 5x, উচ্চতা 4x, এই ফর্মুলায় বসায় দেবেন। পরীক্ষা দিলে হয়তো 13 নম্বর ম্যাথটা দিতে পারে, তখন ওটা আবার ইজি, 13 করতে আপনার 30-40 সেকেন্ডের বেশি লাগবে না। তার মানে এই ধরনের ম্যাথ পরীক্ষা আসা উচিত না এই 14 নম্বরের মতো। তারপর আমি দেখালাম যদি একটু বেশি কমপ্লেক্স কোশ্চেন হয়। আর এই ম্যাথ আসলে প্রথমে করবেন না, 13 নম্বর ম্যাথটা আসলে পরীক্ষা প্রথমে করতে পারবেন, কারণ 13 করতে বেশিক্ষণ লাগবে না। আর টাইপ 5 এর বিষয়টা একটু বলি ভাইয়া, যারা একটু ভালো ম্যাথ পারেন তারা টাইপ 5 এর সূত্রগুলো মুখস্থ করবেন, আপনার গাইড বই থেকে 2-1টা এক্সাম্পল করবেন। টাইপ 5 থেকে সাধারণত প্রিলিতে কোশ্চেন দেওয়া হয় না, যদি কোনো কারণে দিয়ে দেয় এটা হচ্ছে এক্সেপশনাল কোশ্চেন। এবং এগুলো দিলে অনেকগুলো সূত্র শিখতে হবে, বেলনের অনেকগুলো সূত্র শিখতে হবে, কোনকের অনেকগুলো সূত্র শিখতে হবে। কারো যদি মনে হয় যে না একটু শিখতে চাই, আমি সূত্রগুলো লিখে দিছি, সূত্রগুলো একবার পড়বেন,
পরীক্ষায় তো সরাসরি সূত্রটাও দিতে পারে। আর এটা শিখে আপনি যে কোনো একটা গাইড বই থেকে 2 সাইড অঙ্ক করলে এবং অঙ্ক না করলেও পারবেন, কারণ আপনি যদি ভূমির ক্ষেত্রফল জানেন বেলনের, তাহলে ব্যাসার্ধ আর এর মান দিয়ে দিলেই তো বসাই দিলেই পারবেন। আবার যদি আপনি মনে করেন আয়তনের ক্ষেত্রফল জানেন, তাহলে কি আপনি উচ্চতার আর এর মান বসাই দিলেই তো পারবেন। এর জন্য টাইপ 5 সূত্রগুলো যদি কেউ রিস্ক ফ্রি পরীক্ষা দিতে চান, যে আমি রিস্ক নেবো না, সূত্রগুলো একবার একটু মুখস্থ করে রাখতে পারেন। এখান থেকে যদি পরীক্ষা আসে তাহলে আপনি হব সূত্রটা দিতে পারে, অথবা আর আর এইচ এর মান দিয়া আপনি কোন একটা কিছুর ভ্যালু বাই করতে পারে, বলতে পারে ভূমির ক্ষেত্রফল বাই করতে, আয়তনের ক্ষেত্রফল বাই করতে বলতে পারে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বাই করতে বলতে পারে। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন সবাই ফুল ক্লাস ডান। আমি একটু সামারি করে দিচ্ছি। গণজ্যামিতি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 কেস 1, এখান থেকে কোশ্চেন আসার চান্স বেশি যদি আসে। টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3 কেস 1টা খুব ভালো মতো পড়বেন, বাকিগুলো একটু পড়েন। আর যারা একটু ভালো পারেন বা মোটামুটি সবকিছু গুছিয়ে নিছেন, তারা টাইপ 5 সূত্রগুলো শিখবেন। আর যাদের অবস্থা খুব করুন, যে পরীক্ষার অনেক কিছু এখনো পারি না, তারা টাইপ 5 চাইলে বাদ দিতে পারবেন। তার মানে যারা ভালো পারেন বা প্রিপারেশন অন্য সাবজেক্টে ভালো, তারা টাইপ 5টা শিখেন। আর যাদের মনে হবে যে না অবস্থা ভালো না, তারা কি করবেন, 1 মার্কের যদি আসে এতগুলো সূত্র মনে রাখা কি সম্ভব নাকি? তাহলে আমাদের বিন্যাসের ক্লাস 6:45-এ, বিন্যাসের 2টা ক্লাস হবে, 2টাই খুব সহজ ক্লাস। আর আমাদের এরপর যা বাকি আছে, যেমন কি বাকি আছে, চক্রবৃদ্ধি মুনাফা একটা শুধু টপিকস, নট চ্যাপ্টার। পিতা পুত্রের বয়স একটা টপিকস, বেনচিত্র একটা টপিকস। আমাদের কিন্তু ফুল আর চ্যাপ্টার কোনো কিছু বাকি নেই, কথা কি বুঝতে পারছেন? আর আপনাদের আমি একটা রেকর্ড ক্লাস দেবো বিন্যাসের পর, ওই ক্লাসটা করলে যে কোনো প্রশ্ন আসলে অপশন টেস্ট করে কিভাবে করতে হয় ওটা শিখে যাবেন। যদি না পারলে যে কোনো কোশ্চেনের অপশন টেস্ট কিভাবে করতে হয় ওটা ক্লাসটা দেখলে আপনি যে কোনো প্রশ্ন না পারলে কিভাবে অপশন টেস্ট করে করবেন সেটাও শিখবেন। আমাদের হয়তো আরো 5-6টা ক্লাস লাগবে যেগুলো বাকি আছে সেগুলো শেষ করতে, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আমাদের সবই পড়ানো শেষ, বিন্যাসটা পড়ালে বাকিটুকু শেষ। আর পিতা পুত্রের বয়স, বেনচিত্র, এগুলো দিয়ে সাধারণত প্রিলিতে কোশ্চেন আসে না, এই কারণে এগুলো আমি লাস্টের জন্যই রাখছি। মানে আমি কোনো ইম্পর্টেন্ট জিনিসই লাস্টের জন্য রাখি নাই, যদিও বেনচিত্র খুব মজার টপিক্স, পিতা পুত্রের বয়সে খুব মজার টপিক্স, কিন্তু এগুলো থেকে কোশ্চেন কি কারণে জানি দেয় না। তাহলে সবাই বিন্যাসের ক্লাসটা করেন, আমি রাতে বিন্যাসের লেকচার শিটটা গ্রুপে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।